সাভারে বকেয়া বেতন এবং পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের পাশে এই কর্মসূচি পালন করেন তারা। শ্রমিকরা জানিয়েছেন, কোনো প্রকার পাওনা পরিশোধ ছাড়াই গত 25শে সেপ্টেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন কারখানার শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, 30শে নভেম্বরের মধ্যে সব পাওনা পরিশোধের কথা থাকলেও মাত্র 25 ভাগ দেয়া হয়েছে। দ্রুত শতভাগ পাওনা পরিশোধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল হয়েছে। দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজার এলাকায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন সিলেট ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান। টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া জামিয়া আল হেরা মাদ্রাসায় ২০০০ মাদ্রাসা শিক্ষার্থীকে সাথে নিয়ে দোয়া করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া খুলনা, বাগেরহাট এবং চুয়াডাঙ্গায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় বসবাস করছে কুকুর টম। সপ্তাহখানেক আগে টম ৮টি বাচ্চা প্রসব করে। গত রবিবার সকাল থেকে বাচ্চাদের না পেয়ে ছোটাছুটি করতে দেখা যায় টমকে। একদিন পর পাওয়া যায় বাচ্চাদের মরদেহ। অভিযোগ উঠেছে উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী রাজিনা আক্তার বস্তাবন্দি করে ৮টি কুকুরের বাচ্চা পুকুরে ফেলে দিয়েছেন। রাজিনা আক্তার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপজেলার শীর্ষ কর্মকর্তা। সোমবার দুপুরে কুকুরের বাচ্চাগুলোর মরদেহ মাটির নিচে পুঁতে রাখেন উপজেলা অফিসের কর্মচারীরা। চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে বেড়েছে দল থেকে উপদল, কমেনি পাহাড়ি বাঙালি দূরত্ব। এজন্য রাজনৈতিক সদিচ্ছার ঘাটতিকে দুষছেন আঞ্চলিক সংগঠনগুলো। এমন বাস্তবতায় নানা আয়োজনে উদযাপিত হলো পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি। ঐক্যবদ্ধ হয়ে সরকারকে এ চুক্তির পূর্ণ বাস্তবায়নে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন জনসংহতি সমিতির নেতারা। সশস্ত্র সংঘাতের অবসানে ১৯৯৭ সালে সই হয় পার্বত্য শান্তি চুক্তি। ঐতিহাসিক এ চুক্তিতে আদিবাসী জনগণের আত্মনিয়ন্ত্রণ, ভূমি অধিকার ও স্থানীয় শাসন ব্যবস্থার পুনর্গঠনের পথ খুলে দেওয়ার কথা ছিল। তবে বাস্তবতা ভিন্ন। বাস্তবায়ন হয়নি চুক্তির মৌলিক ধারাগুলোই। চুক্তির বর্ষপূর্তিতে মঙ্গলবার সকালে বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে শুরু হয় কর্মসূচি। পরে সমাবেশে বক্তারা দ্রুত পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি জানান। রাজার মাঠে গণসমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। বের করা হয় শোভাযাত্রা। বক্তারা বলেন, চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হলে পাহাড়ে অশান্তি বাড়তে পারে। এদিকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে জাতীয় ঐক্য গড়ে তুলুন স্লোগানে আলোচনা সভা হয় খাগড়াছড়িতে। পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জোর দেওয়া হয় চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে। আমরা সবাই মিলে এখানে সুন্দরভাবে বসবাস করতে চাই, তাহলে আমরা এই পার্বত্য চুক্তিটাকে বাস্তবায়ন করতে পারি। শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির গণসমাবেশ হয় রাঙামাটিতে। এ সময় চুক্তি বাস্তবায়নে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দেওয়া হয়। চুক্তি করতে যাওয়া কঠিন, আজকে চুক্তি বাস্তবায়ন আরো অধিকতর কঠিন। বাস্তবায়ন করবেন আপনারা, সরকারকে বাধ্য করাইতে হবে, সংগঠিত হয়ে করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জনসংহতি সমিতি অংশ নেবে বলেও জানানো হয়। এছাড়া চুক্তির বর্ষপূর্তিতে আলোচনা সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। অর্ঘ্যমিত্র তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে পার্বত্য শান্তি চুক্তিকে কালো চুক্তি ও সংবিধান বিরোধী আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের ১৪টি জাতিগোষ্ঠীর সমান অধিকার অবিলম্বে নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভূমি ও আইনশৃঙ্খলা কাঠামো সংবিধানের আওতায় আনার পাশাপাশি আঞ্চলিক পরিষদ আইন ১৯৯৮ বাতিল অথবা সংশোধনের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড়ে মোড়ে গিয়ে শেষ হয়।
ফুটপাত ও রাস্তার বড় অংশ জুড়ে ইট, সিমেন্ট, বালি, পাথর আর রড। ভবন নির্মাণ তো বটেই, সরকারি সংস্থার উন্নয়ন প্রকল্পের সামগ্রীও রাখা যত্রতত্র। এই অবস্থা চট্টগ্রাম নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি সর্বত্রই। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। নগরীর ব্যস্ততম এলাকা আগ্রাবাদ। সিমেন্ট, ইট সবই রাখা ফুটপাত জুড়ে। বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি উদ্যোগে ভবন করার জন্য নয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ড্রেন সংস্কার কাজের দৃশ্য এটি। ফুটপাতে নির্মাণ সামগ্রীর স্তূপ। হাইওয়ে রোডের মধ্যে ধরা যায়, এগুলোর কারণে গাড়ি দাঁড়াইতে পারে না, গাড়ি চলতে অসুবিধা, মানুষের ভোগান্তি হচ্ছে। এই যে মাটিগুলো এখানে রাখছে, এখন আমি হাঁটবো কোথায়? আমার জন্য তো হাঁটার জায়গা নেই। শুধু আগ্রাবাদ নয়, পুরো নগরেই এমন চিত্র। পথচারীদের হাঁটার উপায় নেই, বাধ্য হয়ে নামতে হচ্ছে মূল সড়কে। এতে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তেমনি তীব্র যানজটের ভোগান্তিতে নগরবাসী। মানা হচ্ছে না আইন। পাথর আছে, বালু আছে, এসকালেটার আছে, অনেক সময় মানুষ হাঁটতে সময় উঁচু খাইয়ে পড়ে। প্রায় সময় দুর্ঘটনা ঘটে লাগাতার। এদের পাবলিকের দিকে কোনো মাথা ব্যথাই নেই ওদের। সিটি কর্পোরেশন বলছে এসব অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। আরও বাড়ানো হবে ম্যাজিস্ট্রেটের সংখ্যা। আমাদের প্রধানকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট ছাড়াও আমরা আরও 7 জনের মোবাইল কোর্টের পাওয়ার নিয়ে এসেছি। ওদেরকে আমরা অঞ্চল ভাগ করে দিয়েছি। প্রতিদিনই জরিমানা করছি, প্রতিদিনই 1-2টা অঞ্চলে অভিযানগুলো চালানো হচ্ছে। জনদুর্ভোগ লাঘবে সেবা সংস্থাগুলোর আরও কার্যকর ভূমিকা চান নগরবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার 1 আসনে মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ নির্বাচনী গণসংযোগে অংশ নিতে 5 দিনের সফরে কক্সবাজার এসেছেন। সকাল 10টায় তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। সেখানে তিনি আধা ঘন্টার বেশি অপেক্ষা করেন। পরে সফরে প্রথম দিনে পূর্ব নির্ধারিত নির্বাচনী গণসংযোগ ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে চকরিয়া উপজেলার খুঁটাখালী যান। আগামী 7 ডিসেম্বর পর্যন্ত নিজ নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মদ তৈরির কারখানার সন্ধান মিলেছে। সোমবার গভীর রাতে জীববিজ্ঞান অনুষদের পাশে পাহাড়ে ওই কারখানা থেকে প্রায় 30 লিটার চোলাই মদসহ সুমন চাকমা নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গ্রেপ্তার সুমন খাগড়াছড়ির বাসিন্দা। চাষাবাদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে জমি ইজারা নিয়েছিলেন তিনি। চাষাবাদের আড়ালে সেখানে চোলাই মদ তৈরির কারখানা গড়ে তোলেন। সেখানে তৈরি মদ আশপাশের এলাকায় সরবরাহ করা হতো। সুমনের বাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদ সহ বিভিন্ন সরঞ্জাম উপকরণ উদ্ধার করা হয়। পাশাপাশি পাহাড়ের বন্য প্রাণী শিকারের অভিযোগ রয়েছে সুমনের বিরুদ্ধে। নগরায়নের থাবায় বন্দরনগরী চট্টগ্রামে দিন দিন কমছে কৃষি জমি। নগরায়নের পাশাপাশি চাষের জন্য পানি ও সেচ ব্যবস্থার অপ্রতুলতার কারণে কমছে আবাদ। বন্দরনগরী চট্টগ্রাম 41টি ওয়ার্ড নিয়ে গঠিত সিটি কর্পোরেশন। একসময় চাষাবাদ হতো নগরীর বেশ কিছু জায়গায়, কিন্তু আবাসন নির্মাণ সহ নানা কারণে দখল হয়েছে এসব জমি। এখন পতেঙ্গা, ডবলমুরিং ও পাঁচলাই সহ নগরীর অল্প কিছু জমিতে হয় কৃষিকাজ। কৃষি বিভাগের হিসেবে চলতি বছর 688 হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্য থাকলেও আবাদ হয়েছে মাত্র 477 হেক্টর জমিতে। উপকূলীয় এলাকায় বর্ষা মৌসুম ছাড়া অন্যান্য সময় চর জেগে ওঠা এবং উর্বরতা কমে আসায় কমেছে চাষাবাদ। পালং শাক, লাল শাক, মূলা শাক, কফি শাক, বাংলা হদু কি সাঙ্গম মাছে তোরা। কিছু জমি না থাকলে চট্টগ্রামে শাক যদি ইনপুট করে আনে 100 টাকা কেজি তো ফসাতে পারবে। ধানের পাশাপাশি কমছে শাকসবজির চাষও। লাল শাক, পালং শাক, ফুলকপি ও বাঁধাকপি সহ নানা শীতকালীন সবজি গত অর্থ বছরে 873 হেক্টর জমিতে আবাদ হলেও তা কমে এবার চাষ হয়েছে 855 হেক্টরে। অপরিকল্পিত নগরায়নের পাশাপাশি চাষাবাদ কমে যাওয়ার অন্যতম কারণ সুয়ারেজ সমস্যা, পানি সংকট ও সেচ ব্যবস্থার অপ্রতুলতা। ইরিগেশনের জন্য যে উপযোগী পানি সেটা কিন্তু আমাদের এখানে অপ্রতুল, কারণে এই ড্রেনের পানি এবং আপনার সুয়ারেজ পানিগুলো আপনার কৃষির জন্য উপযোগী না। তো যেখানে আমাদের সারফেস ওয়াটার কিংবা গ্রাউন্ড ওয়াটার আছে সেগুলো ব্যবহার করে আমরা কৃষির জন্য পরামর্শ দিয়েছি। এই সেচ ব্যবস্থাটা উন্নত করার জন্য আমরা ইতিমধ্যে বিএডিসির সাথে যোগাযোগ করেছি। উন্নত প্রযুক্তি ও নতুন জাত দিয়ে চাষাবাদের মাধ্যমে ফলন বাড়ানো এবং কৃষি জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা নগরবাসীর। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের দেয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন।
গুজবে কান্না দিয়ে তার জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। দেশবাসীর দোয়ায় তিনি সুস্থ হবেন বলেও আশা তার। এছাড়া চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আজ আরও বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসছেন বলেও জানান তিনি। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা জানবো। আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। আরিফুল, আমাদেরকে জানাবেন যে নতুন কোনো তথ্য বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আপনার হাতে এসেছে কিনা, সেই সাথে এভারকেয়ারের বাইরে পারিপার্শ্বিক অবস্থাটা কেমন? যদি শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই যে এবারকার হাসপাতালের বাইরের অবস্থা, সেটা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে বলা যায়। কারণ হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি এসএসএফ এবং পিজিআর যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু বহাল রয়েছে। এর পাশাপাশি আমি কিছুক্ষণ আগেও দেখেছি যেটা এই তারকাটা যে ব্যারিকেড দেওয়া আছে হাসপাতালের সামনে, সেই তারকাটা ব্যারিকেডের সংখ্যাটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং কি আরেকটি যে তথ্য আমরা পেয়েছি, হয়তোবা এখানে মূলত প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু আসবেন বলে এখানে যারা কর্মরত পুলিশ সদস্য রয়েছেন তাদের কাছ থেকে আমরা এই তথ্যটা পেয়েছি। এবং কি সেই মোতাবেকই কিন্তু নিরাপত্তার ব্যবস্থাটাও জোরদার করা হয়েছে। এর পাশাপাশি যদি আমি একটু তারকাটার ব্যারিকেড যেটা বাড়তি দেওয়া হচ্ছে সেটা কিন্তু ইতিমধ্যে একটি ট্রাকে করে নিয়ে আসা হয়েছে। আর পাশাপাশি যদি আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর দিতে চাই, তাহলে যেটা দুপুর 12টা নাগাদ তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু সংবাদ সম্মেলন বা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে তিনি যে বিষয়টা জানিয়েছেন যে তিনি এখন চিকিৎসা নিতে পারছেন এবং কি সেটা গুজবে কান না দেওয়ার কিন্তু আহ্বান তিনি জানিয়েছেন। এমনকি আজকে যুক্তরাজ্য থেকে আরো কয়েকজন চিকিৎসক আসার কথা রয়েছে। ইতিমধ্যে আপনি জানেন যে আমেরিকা থেকে, চায়না থেকে, এছাড়াও যুক্তরাজ্য থেকে অনেক ডাক্তার মেডিকেল বোর্ড তারা বসিয়েছেন। সেই মেডিকেল বোর্ডের মাধ্যমে কিন্তু চিকিৎসা চলছে এবং কি সেই চিকিৎসা বাবদ যদি সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে বলা যাবে যে এখানে তার শারীরিক অবস্থা বিবেচনা করেই তাকে দেশে বাইরে পাঠানো সম্ভব হবে কিনা, সেই বিষয়টা আসলে তার শরীর কি অবস্থা আছে, তিনি নিতে পারবেন কিনা, যেতে পারবেন কিনা, সেটা আসলে মেডিকেল বোর্ডের মাধ্যমেই কিন্তু জানা যাবে। তবে এই ছিল আসলে শারীরিক অবস্থা এবং কি এভারকেয়ার হাসপাতালের বাইরে থেকে সবশেষ পরিস্থিতি। আরিফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানানো হয়। আর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তারেক রহমান ট্রাভেল পাস এখনো চাননি, চাইলেই ইস্যু করা হবে। অন্যদিকে তার নিরাপত্তার সংখ্যা উড়িয়ে দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান সহ শারীরিক উন্নতি চিকিৎসার প্রয়োজনে বিদেশে নেয়ার কথা হয়। পরে এ বিষয়ে বিস্তারিত জানান পরিকল্পনা উপদেষ্টা। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি বা শঙ্কা নেই। আমরা সবার জন্যই প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তারেক রহমান এখনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। ট্রাভেল পাস উনি চাইলে ইস্যু হবে, এখনো চান নাই, আমার জানার মতো এখনো চান নাই। ওনার কাছে কোনো পাসপোর্ট আছে স্যার? এটা বলতে পারবো না। দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম জিয়াকে বিদেশ পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রস্তুতি আছে, যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন, এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে কোনো সংশয় সন্দেহের অবকাশ নেই বলেও জানিয়েছেন বিএনপির মহাসচিব। ডিবিসি নিউজকে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই তার পরিবারের শক্তি এবং প্রেরণার উৎস। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এই কথা বলেছেন। তারেক রহমান বলেন, বিশ্বের নানা প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা এবং শুভ কামনা জানানো হচ্ছে, এজন্য জিয়া পরিবার এবং বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরও লিখেছেন, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক এবং বন্ধুদের উদ্বেগ এবং উৎকণ্ঠার পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা, দোয়া এবং সবকিছু তাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই বিএনপি পরিবারের শক্তি এবং প্রেরণার উৎস। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা এবং সংহতির জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। নতুন ভোটারদের আস্থা অর্জন নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন। তবে নির্বাচন নিয়ে ইসির আগাম প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছে তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে এই নিয়ে ব্রিফ করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় জানানো হয়, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনকে ইতিবাচক হিসেবেই দেখছে ইউরোপীয় ইউনিয়ন। একটি বড় নির্বাচন পর্যবেক্ষক দল প্রস্তুত করছে তারা। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য ইইউ এর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান মাইকেল মিলার। I was impressed by the level of advanced preparation of the Election Commission. নতুন ভোটারদের আস্থা অর্জন নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচন নিয়ে ইসির আগাম প্রস্তুতিতে আমরা সন্তুষ্ট। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনও ইতিবাচক। আমাদের একটি বড় দলকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশের প্রথম অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। And our support for elections in this 7 থেকে 11 ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানিয়েছেন। তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। তফসিল প্রকাশের পর প্রার্থীরা মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ সহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে পারবেন। একই সঙ্গে তফসিলেই নির্ধারিত হবে ভোটের সুনির্দিষ্ট তারিখ। জামায়াত ক্ষমতায় গেলে সমাজের সকল অংশীজনকে সম্মানিত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় নিজ নির্বাচনী আসনের ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করবে না তার দল। জনগণকে সঙ্গে নিয়েই দেশ পরিচালনার নীতি গ্রহণ করা হবে। বলেন, যারা দুর্নীতিতে জড়িত তারা মানসিক শান্তি পায় না। জনগণকে সাথে নিয়ে স্পষ্ট আলো এনে আমরা আল্লাহ তৌফিক দিলে এই সমাজটাকে পরিবর্তন করতে চাই, সাজাতে চাই। তবে আমাদের কথা, পচা সমাজ আর চলবে না, এই সমাজ বদলাতেই হবে। একটা বদল আমরা চাই, একটা পরিবর্তন আমরা চাই। সিন্ডিকেট, অর্থ এবং মানব পাচার, অবৈধ অভিবাসন, আইন লঙ্ঘন সহ দক্ষ কর্মীর অভাবে সংকুচিত হয়ে যাচ্ছে বাংলাদেশের বৈশ্বিক শ্রমবাজার। এসব কারণে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ। দক্ষ কর্মী তৈরি এবং শ্রমবাজার নিয়ে গবেষণা এবং নতুন বাজার চালু করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। জনশক্তি রপ্তানি খাত সংশ্লিষ্টরা বলছেন, অনিয়ম দূর করে প্রশিক্ষিত কর্মী পাঠানোর উদ্যোগ না নিতে পারলে হাতছাড়া হয়ে যাবে চাহিদা আছে এমন দেশগুলোতে কর্মী পাঠানোর সুযোগ। পরিবার ও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বাংলাদেশ কর্মী পাঠায় মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে। কিন্তু সুযোগ ও চাহিদা থাকার পরও বিশ্বমানের শ্রমিক তৈরিতে পিছিয়ে আছে বাংলাদেশ।
সৌদি আরবের পর সবচেয়ে বেশি কর্মী যাচ্ছে মালয়েশিয়াতে। তবে এখানে বিপত্তি সিন্ডিকেট, নানান অনিয়ম, অর্থ ও মানব পাচার, অবৈধ অভিবাসন, আইন লঙ্ঘন সহ নতুন নতুন জটিলতায় মুখোমুখি বাংলাদেশ। এসব কারণে কর্মী নেওয়া বন্ধ করে দেয় কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশ। অন্তর্বর্তী সরকারও বন্ধ শ্রমবাজার চালু এবং নতুন শ্রমবাজার সম্প্রসারণে নিতে পারেনি কার্যকর উদ্যোগ। ফলে দিন দিন কমছে বিদেশি কর্মী পাঠানোর হার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে গেল এক বছরে সর্বোচ্চ 6,71,000 বেশি কর্মী গেছে সৌদি আরবে। কাতার যান 1,480 জন। কুয়েত, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, ইতালি, জর্ডানেও কর্মী যাওয়ার হার কমছে। আগামী 5 বছরে জাপানে 1 লাখের বেশি কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। জাপান ও দক্ষিণ কোরিয়া কর্মী পাঠানোর বড় সমস্যা ভাষা ও কারিগরি শিক্ষার অভাব। জাপানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের লক্ষ্যমাত্রা আছে আগামী 5 বছরে 1 লক্ষ শ্রমিক পাঠানোর জন্য, দক্ষ শ্রমিক। ইউরোপ, জাপান, কোরিয়াতে দক্ষ শ্রমিক পাঠানোর দিকে জোর দিয়েছি। কাগজপত্র জালিয়াতির অভিযোগে ইতালি শ্রমবাজারও হুমকির মুখে। রাশিয়া কর্মী পাঠাতেও দালালের দৌরাত্ম্য। আন্তর্জাতিক মানের কর্মী তৈরি করতে প্রযুক্তি নির্ভর কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি খাত সংশ্লিষ্টদের। আমাদের প্রতিটা রিক্রুটিং এজেন্সির উচিত যে আমাদের দক্ষ জনশক্তি বাড়ানো, এবং আমরা যদি দক্ষ জনশক্তি বাড়াতে পারি আমাদের লোক কম গেলেও রেমিটেন্স বেশি আসবে। যে দেশে যাবে ওই দেশের ল্যাঙ্গুয়েজ কোর্স করে গেলে আমার মতে এটা অনেক ভালো হবে। বন্ধ শ্রমবাজার চালু ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার পরামর্শ তাদের। ইউরোপ, আফ্রিকা বিভিন্ন দেশে কিন্তু জনশক্তি রপ্তানির অপরন্ত চাহিদা আছে। যেখানে বাংলাদেশে এমবিসি নাই সেখানে অ্যাটাস্টেশনের বাইরে অ্যাটাস্টেশন যেহেতু করা যাচ্ছে না, এটা তাদের তড়িৎ যাতে লোক পাঠানো যায় এই ব্যবস্থা নেওয়া উচিত। বৈদেশিক কর্মসংস্থান কমার জন্য অনিয়ম ও দক্ষ কর্মীর অভাবকে দায়ী করছে বিশেষজ্ঞ। বিকল্প বাজার খুলতে হলে আপনাকে কি করতে হবে? দক্ষ শ্রমিক তৈরি করতে হবে। এবং দক্ষ শ্রমিক তৈরি করতে পারে নার্সিং এর সেক্টরে, কনস্ট্রাকশনের সেক্টরে, যেগুলো সিলেবাস হবে ইউরোপিয়ান সিলেবাস, ওরা হিসাব পড়াবে, ওদের পরীক্ষা নিবে এবং এর মাধ্যমে আমরা পাঠাবো। বৈশ্বিক প্রতিযোগিতামূলক শ্রমবাজার টিকে থাকতে দক্ষ কর্মী তৈরিতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 153, ময়মনসিংহ 8-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 8 আসনে। একেবারেই ব্রহ্মপুত্র নদ সহ আরও 2টি নদের অববাহিকায় গড়ে ওঠা ঈশ্বরগঞ্জ উপজেলায় 11টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা। মোট জনসংখ্যা মাত্র 4 লাখ, যার মধ্যে নারী ভোটারের সংখ্যাই বেশি। আমাদের সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুনুর রশিদ। আসলে আমরা এখানে এসে এই সাধারণ ভোটারদের কথা শুনছিলাম, তারা বলছেন যে স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময়েও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে উন্নয়ন তেমনটা হয়নি। একটু বলবেন যে কেন আসলে উন্নয়ন করা গেল না? দীর্ঘ সময়েও মানুষের চাহিদা মোতাবেক উন্নয়ন কেন হয়নি? প্রথমে ধন্যবাদ জানাই ডিবিসি টেলিভিশনের সঞ্চালক সহ এবং অন্যান্য সকল কুশলীদেরকে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে এবং সাবেক সাধারণ সম্পাদক হিসেবে একটি কথাই বলবো, অল্প কথায়। আমাদের এই আসনটিতে সবসময় বিভিন্ন জোটবদ্ধ এবং বাহিরের লোকজনকে গত 17 বছর জাতীয় পার্টির জোট এবং বিভিন্ন জোটের কারণে আমরা এখানে আমাদের এই ঈশ্বরগঞ্জের জনপদে বেড়ে ওঠা প্রার্থী আমরা তেমনভাবে পাই নাই, যে কারণে আমরা এই যে উন্নয়ন বঞ্চিত হয়েছে সবসময়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ইতোমধ্যে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনাদের এই আসনেও দেওয়া হয়েছে। আপনারা প্রতিদিনই আপনাদের প্রার্থীকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন এবং কথা বলছেন। মানুষ কেমন সাড়া দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমাদের বর্তমানে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক মনোনীত হিসাবে লুৎফুল্লাহ আল মাঝে সাহেবকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় পরিষদ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনাকে মনোনয়ন দিয়েছেন। আমাদের তৃণমূলের মানুষ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ সাধারণ জনগোষ্ঠী আমরা অত্যন্ত উজ্জীবিত এবং দীর্ঘদিন পর একজন সজ্জন, মেধাবী, শিক্ষানুরাগী এবং মানুষের কাছাকাছি কথা বলার এবং মানুষের দুঃখ বেদনা বোঝার একজন প্রার্থী আমরা পেয়েছি। আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী 13তম নির্বাচনে, 13তম জাতীয় সংসদ নির্বাচনে যদি আমরা
আরও ব্যাপকভাবে তৃণমূলের মানুষের কাছে যেতে পারি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফাকে নিয়ে আমরা ইতিমধ্যে যাচ্ছি। আরও আমরা এই প্রচার অভিযান আরও বাড়িয়ে তুলছি। আমরা আশা করি আমরা বিপুল ভোটের ব্যবধানে যে কোনো দলের প্রার্থীকে আমরা লুৎফুল্লাহ আল মাদের সাহেবকে নিয়ে আমরা এই আমাদের বিজয় করতে পারবেন। তো আসলে এখানে নারী ভোটার বেশি, সেই সাথে এবার অনেক তরুণ ভোটার রয়েছে, তরুণ ভোটারের আধিক্য ঈশ্বরগঞ্জেও বেশি। তো আসলে নারী এবং তরুণদেরকে নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে যদি জয় হতে পারেন? ধন্যবাদ আপনাকে। আমাদের তরুণরাই হলো আগামীর শক্তি। আজকে যারা তরুণ, আপনি নিশ্চয়ই জানেন যে 2024-এর যে গণবিপ্লব 5ই আগস্টে হয়েছিল, এটা আমাদের তরুণরাই নেতৃত্ব দিয়েছে। আমরা যারা প্রবীণ ছিলাম আমরা তাদেরকে পিছন থেকে সহযোগিতা করেছি। সুতরাং এই তরুণদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশাল এক দায়বদ্ধতা আছে। আমরা তরুণদেরকে কিভাবে কর্মমুখী, জীবনমুখী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার সাথে তাদের সম্পৃক্ত করা যায়, এটার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি মনোনয়ন পেয়েছেন উনি অত্যন্ত একসাথে কাজ করবেন। তো কর্মসংস্থানের জন্য আপনারা কি ধরনের পরিকল্পনা করেছেন? নতুন আমাদের কর্মসংস্থানের জন্য শিক্ষা ব্যবস্থার শিক্ষাক্ষেত্রে আমাদের আইটি সেক্টরে আমাদের আপনারা জানেন যে বিশ্ব এখন এগিয়ে চলছে। আমাদের কম্পিউটার এবং আইটি সেক্টরে আমাদের বিশাল একটা জনগোষ্ঠী আমাদের এখন এই মুহূর্তে বিনিয়োগের প্রয়োজন। আমরা চেষ্টা করব এবং আমরা কমিটেড আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলার এলাকাতে কারিগরি শিক্ষার, বিশেষ করে কর্মমুখী শিক্ষার প্রতি ছেলে মেয়েদেরকে আমরা বিশালভাবে আমরা উৎসাহিত করব এবং তাদেরকে প্রত্যাশার যে পরিবর্তন চাই সেটা আপনারা করতে চাচ্ছেন। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকলকে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 8 আসনে। পরবর্তী বুলেটিনে অন্য কোনো দলের জনপ্রতিনিধি যিনি হতে চাচ্ছেন তার কাছ থেকে জানার চেষ্টা করব তিনি মানুষের জন্য কি করতে চান। সে পর্যন্ত ভালো থাকুন, ডিবিসি নিউজের সাথে থাকুন। সরকারি মাধ্যমিক ও প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণায় বেশিরভাগ স্কুলে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা শুরু হলেও সোমবার থেকে কর্মবিরতি পালন করছেন 721টি সরকারি মাধ্যমিকের শিক্ষকরা, যার ফলে অধিকাংশ সরকারি স্কুলের বার্ষিক পরীক্ষা স্থগিত হয়ে গেছে। এদিকে প্রাথমিক স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা সোমবার শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের একাংশ বার্ষিক পরীক্ষা বর্জন করে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। শিক্ষাবর্ষের শেষ সময়ে এসে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। 20 বছর থেকে আমরা বঞ্চনার শিকার। আমাদের এই দাবিগুলো যদি পূরণ হয়ে যায়, যে শীতকালীন ছুটি আছে সেটা না নিয়ে হলেও সেটা আমরা পুষিয়ে দেব। আমরা মনে করি আমাদেরকে সকল পক্ষ থেকে সহযোগিতা করা দরকার। আমাদের আন্দোলন যখনই মেনে নেওয়া হবে আমরা তখনই আমাদের আবার কর্মক্ষেত্রে আমরা ফিরে যাব। 45 বছরের বৈষম্যের অবসান এবং অন্যান্য ডিপ্লোমাধারীদের ন্যায় 10ম গ্রেড বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো তাদেরও 10ম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির সুযোগ, ডিপ্লোমা চিকিৎসক উপাধির স্বীকৃতি, শূন্য পদের নিয়োগ, সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি এবং বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে। তারা বলেন, গত 12 বছরেরও বেশি সময় ধরে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। এতে হাজার হাজার প্রশিক্ষিত এবং নিবন্ধিত ডিপ্লোমা চিকিৎসক কর্মসংস্থান থেকে বঞ্চিত। এবং বিডিএস এই তারাই ডাক্তার লিখতে পারবে এবং আমরা ডিএমএফ একই জায়গায় নিবন্ধিত হয়েও আমরা চিকিৎসক হিসাবে আমাদেরকে পরিচয় দিতে পারবো না, এরকম একটা আইন নিয়ে এসছে। আমরা 1 লক্ষ চিকিৎসক এই ধরনের আইন কখনো মানব না। এখন থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। চট্টগ্রাম বন্দরে ফিরল বর্ধিত মাশুল। উচ্চ আদালতে স্থগিতাদেশ তুলে নেয়ায় বর্ধিত হারে মাশুল আদায়ে আর কোনো বাধা রইল না। এর আগে বন্দর ব্যবহারকারী এবং ব্যবসায়ীদের আপত্তির মধ্যেও 14 সেপ্টেম্বর রাতে বন্দরের বিভিন্ন সেবা খাতে 41% পর্যন্ত মাশুল বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে তা পরদিন থেকে কার্যকর করা হয়। নতুন হারে মাশুল নির্ধারণের প্রস্তাবের পর থেকেই আপত্তি জানিয়ে আসছে বন্দর ব্যবহারকারীরা। তাদের দাবি, এমন উচ্চ হারে মাশুল আদায় করা হলে চাপ পড়বে ভোক্তা পর্যায়ে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজবকে ঘিরে দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রিয় নেতার খোঁজের দাবি করে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। সম্ভাব্য সহিংসতা রোধে প্রশাসন রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে 144 ধারা জারি করেছে এবং আদিয়ালা কারাগারমুখী সব রাস্তা বন্ধ করে দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করছে না সরকার ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ, এমন অভিযোগ তুলেছে তার পরিবার ও সমর্থকেরা। 3 সপ্তাহেরও বেশি সময় ধরে স্বজন ও দলীয় নেতাদের সাক্ষাতের অনুমতিও দেয়া হয়নি। ইমরান খানের কারাবন্দী অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার। তার ছেলে কাশিম খান জানিয়েছেন 3 সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবার কোনো নির্ভরযোগ্য তথ্য পাচ্ছে না। ইমরান খান আদৌ বেঁচে আছেন কিনা তাও নিশ্চিত নয়। এমন পরিস্থিতিতে ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই। বিক্ষোভ ও সহিংসতা ঠেকাতে শহরটিতে 144 ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। 72 বছর বয়সী ইমরান 2023 সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। 2022 সালে ক্ষমতাচ্যুতির পর একাধিক মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। শুরু থেকে এসব মামলাকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ভারী বৃষ্টি আর ভূমিধসের কবলে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। ইন্দোনেশিয়া থেকে শ্রীলঙ্কা, থাইল্যান্ড থেকে মালয়েশিয়া, 4টি দেশে প্রাকৃতিক এই দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। 4 দেশে নিহতের সংখ্যা 1140 ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছে মানুষ। গত কয়েকদিনে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশ। নিস্তব্ধ গ্রাম, পাহাড়ি পথ আর জনবহুল শহরগুলোতে নেমে এসেছে মৃত্যুর কালো ছায়া। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা আর ভূমিধসে 4টি দেশে মৃত্যু হয়েছে সহস্রাধিক। বানের তোড়ে হারিয়ে গেছে শত শত মানুষ। বিপন্ন মানুষকে উদ্ধারে সর্বশক্তি নিয়োগ করেছে দেশগুলোর সরকার। যোগ দিয়েছে আন্তর্জাতিক উদ্ধার দল। দুর্যোগে ইন্দোনেশিয়া প্রাণহানি ঘটেছে 7 শতাধিক, এখনও নিখোঁজ 5 শতাধিক। উত্তর সুমাত্রায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট। এখানে ছিল একটি মসজিদ আর ওটি ছিল আমার বাবা মায়ের বাড়ি। এখন আর কোনো কিছু নেই, সব শেষ হয়ে গেছে। ঘূর্ণিঝড় ডিটোয়ারের আঘাতে শ্রীলঙ্কায় নিহত 4 শতাধিক আর নিখোঁজ 3 শতাধিক। পাশাপাশি দেশটির 25টি জেলায় ক্ষতিগ্রস্ত। উদ্ধার কাজে টিম পাঠিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও জাপান। আমাদের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। প্রথমবার পুরো দেশ এমন একটি দুর্যোগের কবলে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল। এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে 2 শতাধিক। সবচেয়ে বেশি ক্ষতির শিকার শঙ্খলা প্রদেশ। ত্রাণ কার্যক্রম চললেও জনমনে বাড়ছে ক্ষোভ। পাশাপাশি ব্যর্থতার অভিযোগে 2 স্থানীয় কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। এদিকে মালয়েশিয়ার পারলিশ প্রদেশে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত 3 জন নিহত হয়েছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন ঘটনা ঘটছে বলে জানান বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক রেড ক্রস দেশগুলোকে এখনই আরও উন্নত পূর্বাভাস ব্যবস্থা, নিরাপদ আশ্রয়, প্রকৃতি ভিত্তিক সমাধান এবং দুর্যোগ সামাজিক সুরক্ষা জোরদার করার পরামর্শ দিয়েছেন। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ক্রিকেটে আবারও তামিম ধোঁয়াশা। লিগ বয়কটের ডাকে আবাহনী, মোহামেডান সহ ঢাকার 43 ক্লাবের সাথে যখন যুক্ত হয়েছে আরও 2 ক্লাব, সেখানে তামিম কোন পথে আছেন সেই উত্তরের খোঁজে সবাই। তবে ক্রিকেটের শীর্ষ সংগঠকরা নিশ্চিত করেছেন তিনি আগের মতোই সংগঠকদের যৌক্তিক দাবির পাশে আছেন। তবে মাঠে ক্রিকেট ফিরুক, ক্রিকেটারদের এমন চাওয়ার সঙ্গেও আছেন তামিম। সংগঠকদের সংবাদ সম্মেলনের মঞ্চে নেই তামিম, অথচ এই সংগঠকরা যেদিন ক্লাব বয়কটের ডাক দিয়েছিল তখন তাদের পাশে তো বটেই, বরং এক ধাপ এগিয়েছিলেন খান সাহেব। তামিমের এই নীরবতা জন্ম দিয়েছে অনেক রহস্যের। সবার মনে প্রশ্ন, তবে কি তামিম আর পাশে নেই এই শীর্ষ কর্তাদের? তামিম কোন পথে কর্তাদের কাছে, তাই উত্তরটা জানতে চাওয়া। তামিম কিন্তু খেলোয়াড়, এখনো কিন্তু সে রিটায়ার্ড করেনি। ওর একটা পার্সোনাল একটা বিচার থাকতেই পারে। ও এখনো আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে, আমাদের সাথে এখনো আছে। আবার বাই দিস টাইম ও খেলোয়াড়দের সাথেও আছে। আমার স্ট্যান্ড ভিন্ন। আমরা এই যে আমাদের বিচারে আমরা এখানে থাকছি।
এটাতে মনে করেন না যে আমি আমাদের সাথে নেই, আমরা টাইমের স্ট্যান্ডে নেই। তার দ্বৈত ভূমিকার কারণেই সে বলছে খেলা চালায় যেতে হবে, কারণ সে প্লেয়াররা তো নার্ভাস হয়ে আছে। তবে শীর্ষ কর্তারা তাদের সিদ্ধান্ত থেকে এক চুলো সরে আসেনি। ক্রিকেট বোর্ড বারবার আশ্বাস দিলেও তা ধোপে টিকছে না। বোর্ডের অনেক কর্মকর্তা ক্লাবগুলিকে বলেছেন যে আমরা প্রেস কনফারেন্স যাতে না করি, আমরা যাতে এই পথ ওই পথ ধরি। হ্যাঁ, এটা আমরা যাইনি, এখনো আমরা যাইনি। আর যাবো কিভাবে? সেই পরিস্থিতি কি সৃষ্টি করেছিল? আমরাই খেলোয়াড় তৈরি করি, বারবার একবারই বলছি, এবং খেলোয়াড়রাও সেটা স্বীকারও করে। আমরা ইউনাইটেড, আমরা খেলার পক্ষের লোক। বোর্ড চাইলেই খেলা হবে না, আমরা চাইলেই খেলা হবে। দ্যাট ইজ দ্য স্ট্যান্ড। উল্টো এখন আর 43 ক্লাব নয়, তাদের সাথে আরো 2 ক্লাব যুক্ত হয়ে মোট 45 ক্লাব এই বোর্ডের অধীনে কোনো কার্যক্রমে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছে। আমাদের এই স্ট্যান্ড নিয়ে আপনাদেরকে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।